নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে গ্লোব টিভির পর্দায় লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন কাহিনী এবং তার বাণী আপনাদের সামনে প্রচার করছি। প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 আমার এই অনুষ্ঠান থাকে। লোকনাথ বাবার আজকের পর্ব হচ্ছে 18 নম্বর এপিসোড। যেটা বলেছিলাম আগের দিনে, যে এপিসোডটা আপনাদের করেছিলাম সেটা হলো গিয়ে বাবা লোকনাথ একই স্থানে একই সঙ্গে দু জায়গায় বিরাজ করতে পারেন। এক ছিলেন বারোদিত আশ্রমে ছিলেনই উনি, তার সঙ্গে সঙ্গে তিনি আমেরিকায় গিয়ে সেই ভদ্র মহিলার হাতে হাঁটু ব্যথার একটা তেল হাতে ধরিয়ে দেন। সেই হাঁটু ব্যথার তেলে তাতে লেখা ছিল কি না, হাঁটু ব্যথার তেল, একদম বাংলায় পরিষ্কার করে, কোনো কোম্পানির লেবেল ছিল না। এই তেলগুলো তৈরি হতো মূলত হিমালয়ের গাছ থেকে এবং কামাখ্যার যে গাছ, সেই বিভিন্ন গাছের শেকড় থেকে তাতে পিষে রস করে তৈরি করা হতো। সেই ভদ্রমহিলা নিশিকান্ত বাবুর কাছে এসেছিলেন। তিনি ভারতীয় ডাক্তার বটে, কিন্তু তারা ভারতীয় চিকিৎসা বিদ্যায় তিনি পারদর্শী নন, তিনি পাশ্চাত্য চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন। কিন্তু নিশিকান্ত বাবুর জন্ম বারোদিতে এবং বাবার খুব পরম ভক্ত ছিল। সেই জন্য সেই আমেরিকান মহিলা তার কাছে আসে ভারতীয় বিদ্যায় সুস্থ হবেন বলে। তো বাবা সেটা বুঝতে পেরে সে নিশিকান্ত বাবুর হাতে, তার সেই আমেরিকা ক্লায়েন্টের হাতে তেলটা তৎক্ষণাৎ পৌঁছে দেন এবং চমকিত ভাবে সেই তেল ব্যবহার করার পর তার হাঁটু ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এই যে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার যে তেল, আয়ুর্বেদিক যে শাস্ত্রে, এখন তো মডার্ন আয়ুর্বেদিক শাস্ত্র, তাতে ভারতীয় বিদ্যা কিছু নেই, সব ট্যাবলেট খেতে দেয়, কিন্তু অ্যাকচুয়াল আয়ুর্বেদিক শাস্ত্র আমাদের ঘরে যে সমস্ত খাবার দাবার রয়েছে, ধরুন লবঙ্গ, এলাচ, জিরে, গোলমরিচ ইত্যাদি, এইগুলো দিয়ে রোগ ভালো হয়। এটা হচ্ছে প্রকৃত আয়ুর্বেদিক। তো এই গাছগাছড়ার তেল থেকে যে তেল উৎপন্ন হয় সেটা লোকনাথ বাবা প্রদান করেছিলেন, আর মিরাক্কেলের মতো তার হাঁটুর ব্যথা একদম সেরে যায়। এবং লোকনাথ বাবার সেই পরের জন্মের শিষ্য আমার পরম গুরু, তার পাওয়া এবং আমার পরম গুরুর থেকে সেই বিদ্যা আমার অর্জন করা হচ্ছে। যার জন্য আমার যারা ভক্তদের তাদেরকে দিই, তাদের হাঁটু ব্যথা, কোমরের ব্যথা পার্মানেন্টলি সলিউশন সেই তেল দ্বারা। কোনো কিছু খাওয়ার দরকার হয় না, শুধু সেটা মালিশ করলেই তারা সমস্যা মুক্ত, একদম চিরস্থায়ী। দেখবেন এই যে ব্যায়াম, যোগ ব্যায়াম, প্রকৃত যোগ ব্যায়াম যারা করেন বা আসন যারা করেন, এই যোগ ব্যায়াম এবং আসন কিন্তু মূলত খুব ভালো করে ফলো করে দেখুন, হাঁটু আর কোমরের ব্যথার জন্য করা। মানুষের জীবনে ব্যথা প্রথমেই সবথেকে শুরু হয় কোমর আর হাঁটু নিয়ে। ভারতবর্ষের 90% মানুষ এই সমস্যায় ভুগছেন। অন্যান্য জয়েন্ট ব্যথা কিন্তু পরে, স্পন্ডালাইটিস বা অন্যান্যগুলো একটু পরে আছেন সংখ্যায়, কিন্তু কম। বেশিরভাগ হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা, এই দুটোর কিন্তু উপর ভিত্তি করে, এবং তার সাথে সাথে ঘাড়ের ব্যায়াম, এই ব্যায়ামের উপর ভিত্তি করেই কিন্তু শরীরের অর্গানগুলো ভালো থাকে। এই তেল মালিশ করলে কিন্তু কোন রকম ব্যথা থাকে না, সম্পূর্ণরূপে নিরাময় হয়, যে না কোনো ট্যাবলেট খাওয়ার দরকার হয় না বা কোনো ওষুধ নেওয়ার দরকার হয় না, শুধু তেলটা মালিশ করলেই চলে। তা আজকের পর্বটা একটু ভিন্ন করব বলেছিলাম আপনাদের, সে ভিন্ন পর্বে আসি। একটু আগেকার কথায় ফিরে যাই। সেই আগেকার কথায় লোকনাথ ব্রহ্মচারীর সাথে একবার তৈলঙ্গ স্বামীর সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে কি ঘটেছিল আমি বিস্তারে বর্ণনা করছি আপনাদের। সিদ্ধিলাভের পর লোকনাথ ও বেণীমাধব সহ গুরু ভগবান গাঙ্গুলি বিভিন্ন ধর্মের মূল তথ্য অবগত হওয়ার জন্য পদব্রজে কাবুলে যান এবং সেখানে আরবি ভাষা শিক্ষা অর্জন করে মূল কোরআন গ্রন্থ পাঠ করেন। ভাবুন, তারা ভারত থেকে কাবুলে যান এবং সেই বয়সে আরবি ভাষা অধ্যয়ন করে মূল কোরআনটা পাঠ করেন। পরে তারা সমতল ভূমি কাশীধামে ফিরে আসেন। সেখানে মহাসাধক পরমহংস তৈলঙ্গ স্বামীর সঙ্গে তাদের যোগাযোগ হয়। শিষ্যের সিদ্ধিলাভ নিজেকে পূর্ণকাম মনে করে গুরু ভগবান গাঙ্গুলি অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী এবং লোকনাথ বাবা এবং বেণীমাধবকে সিদ্ধিলাভ করানোর পর ভগবান গাঙ্গুলি স্থির করেন যে তাকে দেহত্যাগ করতে হবে। তাই শিষ্যের সিদ্ধিলাভ নিজেকে পূর্ণকাম, তার জীবনের কামনা মনস্কামনা পূর্ণ হয়েছে মনে করে গুরু ভগবান গাঙ্গুলি কাশীধামে স্বেচ্ছায়
দেহত্যাগ করতে বাসনা প্রকাশ করেন। কিন্তু লোকনাথ আর বেনি মাধব তো ছাড়বার পাত্র নয়, এত তাড়াতাড়ি ওনাকে তাদের ছেড়ে যাওয়া যাবে না। এমন সময় এরপর ভগবান গাঙ্গুলি সহ দুই শিষ্য বেনি মাধব ও লোকনাথকে নিয়ে তৈলঙ্গ স্বামীজি আবার তিব্বতের উদ্দেশ্যে গমন করেন। কেন না, তাদের আরো কিছু শেখা বাকি ছিল, সেটা তৈলঙ্গ স্বামীজি মহারাজ ভগবান গাঙ্গুলিকে বলেছিলেন, এবং এখানেই লোকনাথ বাবার প্রকৃত সিদ্ধি সম্পন্ন হয়। আমি আসি, আগে কলার বন্ধুকে দেখে নি, তিব্বতে কি হলো আর হিমালয়ে কি হলো সব বলবো। জয় মাতারা। জয় মাতা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কীর্তি সরকার বলছি, নদিয়ার দুর্গ্রাম থেকে। আচ্ছা, বলুন, নিজের সম্বন্ধে জানবেন? চাকরি ক্যারিয়ার জানতে চাইছি, চাকরি পরীক্ষা দিচ্ছি। সরকারি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ বলো বাবা তুমি। 7/5/99। 7/5/99? 1997। 97, তাহলে 27 বছর বয়স হলো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময়। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। তো যাই হোক, আবার ফোন করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। এবার তিব্বতের উদ্দেশ্যে গমন করেন সেখানে এরা চারজন। সেখান থেকে নানা উপদেশ আদেশ তৈলঙ্গ স্বামীর কাছ থেকে গ্রহণ করেন লোকনাথ ও বেনি মাধব। এরপর সবাই হিমালয়ের দিকে অর্থাৎ পশ্চিম নেপালের দিকে গমন করেন ওই পর্বত ধরেই। সেখানে হিতলাল মিশ্রের সঙ্গে সাক্ষাৎ হয় এই চারজনের। এই চার মহাপুরুষের সঙ্গে হিতলালও ছিলেন যোগ বিভূতি অর্জনকারী এক মহাতান্ত্রিক সাধক। তৈলঙ্গ স্বামী ও হিতালাল মিশ্র একে অপরের সঙ্গে যোগ সাধনা দ্বারা কথোপকথনে ব্যস্ত ছিলেন। মানে এই যোগ সাধনা মানে হচ্ছে, আমরা যেমন মুখে আমাদের কথাগুলো বলছি, এই যোগ সাধনা দুজন সাধক বসে আছেন, তাদের মধ্যে যে কথোপকথন চলছে তারা দুজনেই জানবেন, আর কেউ জানতে পারবেন না, একে বলে যোগ সাধনা। এই যোগ সাধনায় ব্যস্ত ছিলেন। এই যোগ সাধনা দ্বারা কথোপকথন কিভাবে আয়ত্ত করা যায় তা লোকনাথ ও বেনি মাধব তখন তা শিখে নিলেন তাদের কাছ থেকেই। শেখার বা জানার কোনো বয়স হয় না। তখন বাবা লোকনাথের 100 বছর বয়স ছিল, তখনও তিনি আরবি ভাষা শিখে কোরআন পড়েছেন, আবার এই যোগ সাধনা পুনরায় শিখতে আরম্ভ করলেন। যে যোগ বলে কিভাবে একে অপরের সঙ্গে কথা বলা যায়, মানে আরেকজন সাধকের সাথে কথা বলতে গেলে একজন সাধক যখন আরেকজন সাধকের সাথে কথা বলেন তখন পারিপার্শ্বে যারা আছে তারা শুনতে পান না বা বুঝতে পারেন না, এইকে বলে যোগ বল, যোগ সাধনার দ্বারা কথোপকথন। এরপর ভগবান গাঙ্গুলি হিতলালের আশ্রয়ে বেনি মাধব ও লোকনাথকে ছেড়ে তৈলঙ্গ স্বামীর সঙ্গে কাশীধামে ফিরে আসেন এবং সেখানে দেহত্যাগ করেন। ভগবান গাঙ্গুলি যেটা ইচ্ছে ছিলেন, পুণ্যক্ষেত্র কাশীধাম, সেখানে তিনি দেহত্যাগ করবেন। এই ছিল বাবা লোকনাথ ও তৈলঙ্গ স্বামীর হিমালয় ভ্রমণ একসঙ্গে কাটানো। এই সময় লোকনাথকে তৈলঙ্গ স্বামী একটি পরশ পাথর দিয়েছিলেন লোকনাথ বাবাকে পরীক্ষা করার জন্য। পরশ পাথর দিয়ে বলেন, এটা নিয়ে তুই সমতলে ফিরে যা আর লোহাকে সোনা করে আয়েশ কর। পরশ পাথর এমন একটা জিনিস যে লোহায় ছলিয়ে সেটা সোনা হয়ে যায়। ওই জন্য তৈলঙ্গ স্বামীজি হিমালয়ে লোকনাথকে পরীক্ষা করার জন্য লোকনাথ বাবাকে পরশ পাথর দেন আর বলেন, এটা লোহায় ছোঁয়াবি, সোনা হবে, এর থেকে আয়েশ কর। কি করলেন বাবা লোকনাথ? সেই পরশ পাথর নিয়ে খেয়ে ফেললেন, নাকি ফিরিয়ে দিলেন, না অন্য কাউকে দিলেন? আগে আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি কীর্তি সরকার, নদিয়া দুর্গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কেটে গেল তো আপনার লাইন। 7/5/1997। টাইমটা বলুন। 4:20। হ্যাঁ 4:20। ভোর 4:20। হ্যাঁ স্যার। জন্মস্থান কোথায়? নদিয়া? কাটোয়া। কাটোয়া স্যার। বর্ধমান জেলা তো? তাহলে বর্ধমান জেলা। বুধবার জন্মবার, মানে মঙ্গলবার রাত্রে, ইংলিশ মতে বুধবার, তাই কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মেষ লগ্ন আর রাশি হচ্ছে মেষ রাশি,
নক্ষত্র এখানে দেখতে পাচ্ছি ভরণী নক্ষত্রে জন্ম, আপনি অনেকটা হ্যান্ডসাম ছেলে, মাথা তো খুব গরম। হ্যাঁ স্যার, মাঝে মাঝে গরম হয়েছে। শনিটা ডিস্টার্ব হয়েছে বাবা, খুব ভালো রকম। এমনি গ্রহ ভালো আছে, অন্যান্য গ্রহের বলাবল ভালো আছে, শনি আর বৃহস্পতিটা খারাপ হয়েছে। শনি আর বৃহস্পতি খারাপ হলে কিন্তু সরকারি চাকরির জায়গায় একটু ডিস্টার্ব হয়। আর রবি বুধে একসাথে বুধাদিত্য যোগ হলে ওখানে বুধ বকরি অবস্থায় কিন্তু ভালো ফল দিচ্ছে না। মেষের ওপর বুধ বকরি থাকলে ভালো ফল দেয় না, ডাইরেক্ট থাকলে ভালো ফল দেয়। তাহলে সাধারণত মূলত খারাপ হয়েছে বৃহস্পতি এবং শনি, তার সাথে বুধ বকরি কিন্তু চন্দ্র এবং রবি উভয়কে পীড়িত করবে। মাথা তো গরম হয়ে যায় এই কারণে, হঠাৎ হঠাৎ করে খুব, তাই তো? হ্যাঁ স্যার, গরম হয়। রাহুর মহাদশা চলছে এখন, অন্তর্দশা রাহু। দেখো বাবা, 2025 সালের মধ্যে কিন্তু চাকরি কিছু হওয়ার নয়, একদম পরিষ্কার খোলাখুলি বলে দিলাম। একটা সরকারি চাকরির যোগ আছে, একদম যে বলা যাচ্ছে নেই তা নয়, কিন্তু এমনি গ্রহগত যোগ ভালো। কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনার চেষ্টা করছো? মানে চাকরি দিচ্ছ, ইন্টারভিউ পরীক্ষা? হ্যাঁ স্যার, রেলের দিকে দিচ্ছি, রেলে হবে না খুব একটা। আচ্ছা স্যার, তাহলে কোন দিকে দিলে ভালো হয়েছে? এর জন্য একটু সময় লাগবে, সব টিভিতে বলে দিলে হয় নাকি? রেলের চাকরি খুব একটা ভালো হবে না, একটু যোগাযোগ করতে হবে, কেমন? একটু গ্রহগত সমস্যাটা ঠিক না করলে, আমি বলে দিলাম এখানে চাকরি হবে, একটা জায়গায় বললাম সেখানে আমি আছে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার এমনিতে হবে না, কারণ দুটো করলাম না, বৃহস্পতি আর শনি একসাথে গুরু সৌরী যোগ তৈরি করে। কিন্তু এই দুটো গ্রহ ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু রবি ভালো আছে, বুধ বক্রী অবস্থা একটু পীড়িত হলো, সুতরাং কিন্তু রবি একা তোমাকে চাকরি দিতে পারবে না। যদি রবির দশা পেতে তাহলে হতো, এই জন্য দশাটা দেখে নিলাম। দশা কিন্তু রাহুর দশা। রাহু যে খারাপ আছে তা নয়, কিন্তু রাহু কিন্তু একা সরকারি চাকরি দিতে পারবে না, হতাশগ্রস্ত করে দেয় রাহু, ফার্স্ট্রেশন। ঠিক আছে, এই জায়গাটা এমন একটা দরকার যে রাহুকে দিয়ে যদি কাজ করানো যায়, তার জন্য একটু যোগাযোগ করতে হবে। তুমি ভালো আমার কাছে আসতে হবে না, একজন ভালো জ্যোতিষের পরামর্শ নাও, একটু গ্রহগত প্রতিকার করে দিলে ঠিক হয়ে যাবে, কেমন? তাহলে চাকরি শিওর হবে সরকারি, এবং রেলে হবে না আমি বলে দিলাম, এদিকে নিশ্চিন্ত থাকো। হলেও ভালো হবে না খুব একটা। জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে গাইড করি, কোন সময় বলবো না যে আমার কাছে আসুন, যদি প্রয়োজন। কারণ এই ছেলেটার সরকারি চাকরি আছে, আমি যদি বলে দিই এই ডিপার্টমেন্টে আছে, ও কিন্তু সেই ডিপার্টমেন্টে চেষ্টা করবে, কিন্তু কোনো কারণে গ্রহগত বলাবলের কারণে, যেহেতু রাহুর মহাদশা, চাকরিটা মুখের সামনে থেকে সে চলে যাবে। ফলে তার মনের মধ্যে একটা হতাশা আরো তৈরি হবে, তখন বলবে জ্যোতিষীর কাজ জানে না, কিন্তু এটা নয়। ওই জন্য বললাম ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, গ্রহগত একটু সংস্কার দরকার, সরকারি চাকরি হবে, চিন্তা নেই। তো যেখানে তৈলঙ্গ স্বামীজি পরশ পাথর দিলেন লোকনাথ ব্রহ্মচারীকে, বলে তো দিলেন তুই সমতলে গিয়ে আয়েশ কর লোহাকে সোনা করে। এবার কি করলেন বাবা? এবার এই যে পরশ পাথরটা তৈলঙ্গ স্বামীজি বাবা লোকনাথকে দিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য, যে সত্যি তার মধ্যে সাধনা আছে না অর্থ উপার্জন, মানে এই টাকাটা দরকার। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন? জয় মা তারা। কোথা থেকে বলছেন, কে বলছেন বলুন? আমি সামাদের থেকে বলছি, মিনতি বাসু দত্ত। মিনতি দত্ত। বলুন, জন্ম তারিখ বলুন। আপনার নিজের সম্বন্ধে জানবেন? না না, আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি মা? ছেলের নাম কি? হ্যালো, কোন কারণে মিনতি দেবীর সাথে টেলিফোন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, আবার ফোন করতে পারেন মিনতি দেবী, নিশ্চয়ই কথা বলবো। তো এখানে বাবা লোকনাথ কি করলেন, ওই পরশ পাথরটা নিয়ে একটা বিধবা বুড়িকে দিয়ে দিলেন, এবং সেই বিধবা বুড়ি লোকনাথ বাবার সাথে আগেও কথা বলেছিলেন যে তার সন্তানরা তাকে ঘর থেকে বার করে দিয়েছে, এখন সে খেতে পায় না, এরকম তার অবস্থা চলছে। সেই জন্য বাবা লোকনাথ ওই পরশ পাথরটা নিয়ে বিধবা বুড়িকে দিয়ে দিলেন, না ফেরালেন তৈলঙ্গ স্বামীকে, না রাখলেন নিজের কাছে, না সেটা গিলে খেয়ে ফেললেন, না ছুঁড়ে ফেলে দিলেন বিধবা বুড়িকে। বুঝলেন যে বুড়ির এটা দরকার আছে, অর্থের প্রয়োজন। বুড়ি ওই পাথরটাকে নিয়ে চলে গেলেন। এইবার কি ঘটনা ঘটলো? তৈলঙ্গ স্বামীজি এই সবকিছুই ঘটনা তিনি দেখেছিলেন, এবং লোকনাথ বাবাকে হঠযোগ রাজযোগে পারদর্শী করে তোলেন তার এই নির্লোভ প্রয়াসের কারণে। নির্লোভ প্রয়াস, এই যে বলি, যে সমস্ত ভক্তরা মানুষ আসে
যে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে, তাদের ক্লায়েন্টরা তাকে গুরু মনে করে আসে। অবশ্যই তাদেরকে সঠিক সমাধান করতে হবে। মানছি ঈশ্বরের মন্দিরে গেলে 100 জন উপকার পাবেন, একটা মন্দিরে, যে কোনো মন্দিরে সবাই যে উপকার পাবেন তা কিন্তু নয়। সবাই যে উপকার পাবেন তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যেও সেই জন্য মানুষের সেবা করতে হবে। প্রথম ধর্ম হলো মানুষের সেবা করা। কথা বলবেন না দয়া করে। কে বলছেন আপনি? না না, হ্যালো। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন? সুহান্ডা চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ, 1996 22 এপ্রিল সকাল 7:10 হ্যাঁ জন্মিয়েছে। কে বলছি কি আমার বড় ছেলে সুহান্ডা চক্রবর্তী। আচ্ছা, কি সমস্যা? হ্যাঁ, ওর একটু কি হবে মানে ওর ভবিষ্যৎটা, ওর চাকরি বাকরির দিকে বা এসবের ব্যাপারে কোন স্পেসিফিক কি কোনো প্রশ্ন আছে মা, না সারা ভবিষ্যৎ জানতে চাও? না, সারা ভবিষ্যৎ না, এখন আপাতত বাবা একটুখানি ওর ভবিষ্যৎ মানে হচ্ছে ওর মানে। তার মানে তোমার স্পেসিফিক কোনো প্রশ্ন নেই, তুমি ভেবে চিন্তে আমাকে ফোন করো। স্পেসিফিক প্রশ্ন থাকতে হবে, যেটা আমার প্রশ্ন, এর উত্তরটা দিতে হবে আমাকে, সেটা আমি দেব। ওই ভবিষ্যৎ বলার জন্য টিভি অনুষ্ঠানে লাইভ করছি না আমি। সারা ভবিষ্যৎ বিশাল বড়, ওর জন্য পুষ্টি করে দেখে নিন, প্রচুর লেখা রয়েছে তাকে থাকে। ভবিষ্যৎ বলার জন্য আমি এখানে বসে নই। কোন রকম সমস্যা হোক, একটি মাত্র প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। 5টা প্রশ্ন, 2টো প্রশ্ন, ভবিষ্যৎ এসব বলতে পারবো না, একদম পরিষ্কার। কারণ অত সময় নেই আপনাদের জন্য এই ভবিষ্যৎ বলার জন্য। একটি মাত্র প্রশ্ন বলুন, আমি নিশ্চয়ই সমস্যা হলে তার উত্তর দেব আপনাদের। এবার তৈলঙ্গ স্বামীজির বাবা লোকনাথকে পরীক্ষা করার জন্য এটা করলেন বটে, তাকে হঠযোগ এবং রাজযোগে পারদর্শী করে তোলেন। এই হঠযোগ এবং রাজযোগ যে তান্ত্রিক জ্যোতিষ আয়ত্ত করতে পারবে, সে ভক্তদের কাছ থেকে কোনোদিন অর্থ নেবে না। এই হঠযোগ আর রাজযোগ খুব শক্তিশালী জিনিস। কি জিনিসটা আসছি, হঠযোগ রাজযোগ, এখানে পারদর্শী করে তোলেন। তৈলঙ্গ স্বামীজি বলেন, এই পরশ পাথর আমি ধূমাবতী মায়ের কাছ থেকে পেয়েছিলাম, মানে মহামায়া, তার একটা রূপ, দশম মহাবিদ্যার রূপ হচ্ছে ধূমাবতী, নবম রূপ। তা এই নবম রূপের ধূমাবতী মায়ের কাছ থেকে তৈলঙ্গ স্বামীজি পরশ পাথর পেয়েছিলেন। তখন তৈলঙ্গ স্বামীজি নিজের কাছে রেখে দিয়েছিলেন, সেটা ব্যবহার করেননি। আজ লোকনাথ বাবার হাতে দিলেন, মানে যোগ্য ব্যক্তির হাতে দিলেন। সেই পাথর ওই বুড়িকে যে দিলেন, তৈলঙ্গ স্বামীজি বললেন উনি ছিলেন মা ধূমাবতী, যাকে তুমি পাথরটা দিলে, তার জিনিস তার কাছেই ফিরে গেল। ওই জন্য দুর্লভ জিনিস তার কাছেই চলে যাবে, যে ঈশ্বর পরীক্ষা করার জন্য সোনার বস্তা আমাদের পাশে ফেলে রাখে। কিন্তু মানুষ, সাধারণ মানুষ সেটা পাশে দেখেও দেখে না, কারণ মানুষ হয় চোখ বন্ধ করে হাঁটে, নয়তো সোজা তাকিয়ে ওঠে, পাশে কেউ দেখে না। তাহলে কে আটকে রেখেছে তার উপর পর্দা দিয়ে সোনার বস্তা দেখতে দিচ্ছে না? তাহলে সেটা হচ্ছে প্রথম পূর্বপুরুষ। আপনাদের পূর্বপুরুষদের, যাদের বাবা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, মাতৃকুলের হোক, এমন কোনদের যে সাধ্য শান্তির কাজ ভালো হয়নি, কাল অসুস ঠিক মতো কাটানো হয়নি, দিন পেরিয়ে গেছে, পুনরায় শ্রাদ্ধ তো আর হবে না, তাহলে সেই পূর্বপুরুষের অতৃপ্ত আত্মা আপনাকে কিন্তু মুক্তি পেতে দেয় না, আপনাকে আপনার সঠিক স্থানে পৌঁছতে দেয় না। তারা আটকে রাখে প্রথম পূর্বপুরুষ, তারপর গ্রহ নাম্বার 2, তারপর তো তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি ইত্যাদি রয়েছে। কিন্তু পূর্বপুরুষ তুষ্ট করতে পারলে ফুটপাত থেকে রাজা হয়ে যাওয়া যায়, আর পূর্বপুরুষ অসন্তুষ্ট থাকলে রাজা থেকে ফুটপাতের ভিখারি হয়ে যাওয়া যায়। তাহলে পূর্বপুরুষগণ ঈশ্বরের দূত। আমি যথেষ্ট সম্মান করি এবং আমি চাই আমার ভক্তরা ভালো থাকুন। সাধকদের বাণী প্রচার করতে করতে চিটিংবাজিটা আমার আসে না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চেষ্টা করুন গ্লোব টিভিতে আমি যে লাইভ করব, সেই লাইভ অনুষ্ঠানে আমাকে যারা ফোন করবেন তার একটি মাত্র প্রশ্ন নিয়ে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।